নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিহার স্টেট 2024 পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসেছি এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের, এবং এটা কিন্তু একটা বড় একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাস্ট এরিয়া। এবং এই যে মধ্যযুগের জায়গাটা রয়েছে, এখানে তিনটে খণ্ডই কিন্তু বিহার স্টেটের মধ্যে রয়েছে। আদিখণ্ডও পড়তে হবে, মধ্যখণ্ডও পড়তে হবে এবং অন্তখণ্ডটাও পড়তে হবে। অর্থাৎ নেট বা অন্য পরীক্ষার মতো নয় যে কোনো একটা খণ্ড শুধু দিয়ে দেওয়া হয়েছে, এমনটা নয়। চৈতন্য ভাগবত গোটা বইটাই পড়তে হচ্ছে। সেই জন্য কিন্তু এটা আমাদের খুব সচেতনভাবে দেখতে হবে যে কি বলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্যকে তোমাদের জন্য কি রাখা হয়েছে। এবং একটা প্রশ্নোত্তর পর্ব তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নোত্তর পর্ব, সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। আমি এতটুকু আশা করব যে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, তাহলে পরে অবশ্যই তোমাদের চৈতন্য ভাগবত নিয়ে অনেক প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে চলো, ভূমিকাতে বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা, যেখানে বলা হয়েছে চৈতন্য ভাগবত তথ্যকোষের মধ্যে নিত্যানন্দ ছিলেন বৃন্দাবন দাসের গুরু এবং নিত্যানন্দের আজ্ঞাতেই চৈতন্যের জীবনী রচনা করেন বৃন্দাবন দাস। আনুমানিক 1519 খ্রিস্টাব্দে বৃন্দাবন দাসের জন্ম। বৃন্দাবন দাস হালি শহরে জন্মগ্রহণ করেন। বৃন্দাবন দাস সর্বপ্রথম তার চৈতন্য জীবনী কাব্যটির নাম দেন চৈতন্য মঙ্গল, কিন্তু মায়ের নির্দেশে তার নাম পাল্টে করেন শ্রী চৈতন্য ভাগবত। লোচন দাস একে বলেছেন ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজ একে বলেছেন চৈতন্য মঙ্গল। ডক্টর বিমান বিহারী মজুমদার এর মতে 1542 খ্রিস্টাব্দের পর এর রচনা শেষ হয়। আবার সুখময় মুখোপাধ্যায় মনে করেন চৈতন্য ভাগবতের রচনাকালের নিম্নতম সীমা 1550 খ্রিস্টাব্দ। যাই হোক, 1538 থেকে 1550 খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ ষোড়শ শতকে বৃন্দাবন দাসের কাব্যটি রচিত হয়েছিল বলে মনে করা হয় এবং সেই কাব্যটি রচনার সময় বৃন্দাবন দাসের বয়স ছিল 20 থেকে 32 বছরের মধ্যে। ঠিক আছে, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত 3টি খণ্ডে রচিত। আমি একটু আগে যেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি। এবং আদিখণ্ডে আমরা দেখতে পাই চৈতন্যের জন্ম থেকে গয়া গমন পর্যন্ত 15টি অধ্যায় বিস্তৃত প্রথম খণ্ড, এবং মধ্যখণ্ডটি দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে প্রকাশ এবং গয়া প্রত্যাজ্ঞাত কৃষ্ণ প্রেমাকুল গৌরাঙ্গের নীলাবাসের 24 বছর এবং সন্ন্যাস গ্রহণের পূর্ব পর্যন্ত 26টি অধ্যায় বিস্তৃত মধ্যখণ্ড আমরা দেখতে পাচ্ছি। এবং একদম শেষ খণ্ডে এসে দেখতে পাচ্ছি তার পরবর্তী জীবন কাহিনী ব্যক্ত হয়েছে 10টি অধ্যায়। অর্থাৎ মোট 51টি অধ্যায় নিয়ে চৈতন্য ভাগবত রচিত হচ্ছে এবং এই 51টি অধ্যায় কিন্তু তোমাদেরকে পড়তে হবে। বিহার স্টেটের যারা প্রস্তুতি নিচ্ছ, যারা পরিশ্রম করছো, আমার মনে হয় এই যে ভিডিওটি তোমাদের জন্য আনা হয়েছে বা সামনে রাখা হয়েছে, এটা থেকে তোমাদের একটা ধারণা তৈরি হতে পারে কিভাবে প্রশ্নগুলো পড়তে হবে, কিভাবে প্রশ্নের মান হতে পারে, সেই জায়গাগুলো তোমাদের সামনে রাখার চেষ্টা করছি। তাহলে চলো, বাকি যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে বৃন্দাবন দাস যে সঙ্গীতজ্ঞ ছিলেন তা চৈতন্য ভাগবতে প্রদত্ত গানগুলির শীর্ষে বিভিন্ন রাগ রাগিনীর উল্লেখ থেকে বোঝা যায়। এই গ্রন্থের আদি খণ্ড 6ষ্ঠ অধ্যায়ে নিত্যানন্দের তিরোধানের স্পষ্ট উল্লেখ রয়েছে। তাহলে ছোট ছোট ঐতিহাসিক ঘটনাগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে। যারা পড়া শুরু করনি তারা অবশ্যই চৈতন্য ভাগবত পড়া শুরু করো। আমার মনে হয় এটা অনেকটা সময়ব্যাপী এবং এর প্রস্তুতি নিতে কিন্তু অনেকটা সময় লাগবে। আমি আমাদের স্বল্প পরিসরে স্বল্প অবকাশে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এইভাবেই তোমরা যদি ধরে পড়ো, আমার মনে হয় বিহার স্টেটে এখান থেকে যা প্রশ্ন আসবে তোমরা অবশ্যই সঠিক উত্তর করতে পারবে। 1576 খ্রিস্টাব্দে রচিত কবি কর্ণপুরের গৌর গণোদ্দেশ দীপিকাতে বৃন্দাবন দাসকে চৈতন্য ভাগবত রচনার জন্যই বেদব্যাস বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের সামনে রাখছি। আবার বৈষ্ণব সমাজে তার কাব্যটির জন্য তাকে চৈতন্য লীলার ব্যাসও বলা হয়। তাহলে এই যে চৈতন্য লীলার ব্যাস, এই চৈতন্য লীলার ব্যাস কথাটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হচ্ছে। বৃন্দাবন দাসের গ্রন্থটি এমন এক ধরনের সর্বপ্রথম বাংলা গ্রন্থ যাতে দেবদেবীর বা পৌরাণিক চরিত্রের বদলে একজন মানুষের জীবন কাহিনী বর্ণিত হচ্ছে। অর্থাৎ বাংলা সাহিত্যের, আমাদের জীবনী সাহিত্যের প্রথম যে বিষয়টি জীবন কাহিনী উঠে আসলো, জীবন চরিত্র রিপু উঠে আসলো, সেটা কিন্তু আমাদের এই চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস রচিত। ঠিক আছে, চৈতন্য দাসকে যে এই ব্যাস বলা হচ্ছে চৈতন্য লীলার ব্যাস, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা খুব দ্রুত চৈতন্য ভাগবতের প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাব এবং সেখানে আমরা দেখতে পাবো তোমাদের জন্য যে 20টি প্রশ্ন রাখা হয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে কি ধরনের প্রশ্নগুলো এসছে। দেখো, প্রথমে যে প্রশ্নটা রাখা হয়েছে, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের 3টি খণ্ডের অধ্যায় সংখ্যাক্রম কত? আমি একটু আগেই বললাম সংখ্যাক্রমটা 15, 26 এবং 10, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ। 2 নম্বর প্রশ্ন দেখো, যে সালে চৈতন্যের তিরোধান হয়েছিল? দেখো, এখানে ব্র্যাকেটে বিপিএসসি লেখা আছে, অর্থাৎ এটি কিন্তু বিপিএসসির পরীক্ষা এসেছিল, বিহার স্টেট নয়, বিপিএসসির পরীক্ষাতেই প্রশ্নটা এসেছিল যে সালে চৈতন্যের তিরোধান হয়েছিল। তিরোধান অর্থাৎ মৃত্যু, অর্থাৎ 1533। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, বিদ্যারসে বিলাস প্রভু করিলেন যথা। চৈতন্য ভাগবতে উল্লিখিত এই পংক্তিটি বিলাস শব্দের অর্থ কী?
বিলাস শব্দের অর্থ ব্যসন, সাধনা, প্রকাশ। উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর প্রকাশ। 4 নম্বর প্রশ্ন, চৈতন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন কত সালে? এই সালগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেই জন্য তোমাদের প্রশ্নের আকার এখানে দেওয়া হয়েছে। সঠিক উত্তর 1510, তোমরা দেখতেই পাচ্ছ। 5 নম্বর প্রশ্ন, যে চৈতন্য জায়ার মধ্যে শচীদেবী জ্যোতির্ময়ী শিখা দেখতে পেতেন, প্রশ্নটা একটু ভালো মতো লক্ষ্য করো, উত্তরের সিকোয়েন্সটা লক্ষ্য করো। এ বিষ্ণুপ্রিয়া, বি লক্ষ্মীপ্রিয়া, সি ক ঠিক খ ভুল, ডি উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, ই উপরের কোনোটিই নয়। প্রশ্নটা হচ্ছে চৈতন্য জায়ার মধ্যে, যে চৈতন্য জায়, অর্থাৎ চৈতন্য দুটি বিয়ে করেছিল আমরা জানি, বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া, সকলের সাথে 2 বছর করে সংসার করেছে। এবং বিষয়টা হচ্ছে যে তার সঠিক উত্তরটা কি, শচীদেবী জ্যোতির্ময় শিখা দেখতে পেতেন কার মধ্যে? বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, দুজন আছে। এবার ক ঠিক খ ভুল, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া ঠিক, লক্ষ্মীপ্রিয়া ভুল। আবার বলেছে উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরে কোনোটি নেই। পুরো কনফিউশন। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, তাই না? এরকম করে কিন্তু আমাদের বিহার স্টেটে প্রশ্নগুলো আসবে, আমাদের সব দিক থেকে তৈরি থাকতে হবে। এবং সেই জন্য আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকো। আমরা এরকম আলোচনা সবসময় তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি এবং তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ারও চেষ্টা করছি। 6 নম্বর প্রশ্ন দেখো, চৈতন্যের সহপাঠী ছিলেন গদাধর পণ্ডিত, মুরারি গুপ্ত, ক ঠিক খ ভুল, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। এখানে আমাদের মাথায় রাখতে হবে চৈতন্যের সহপাঠী গদাধর পণ্ডিতও ছিল, মুরারি গুপ্তও ছিল। তাহলে সেই হিসাবে প্রশ্নের উত্তর উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা চৈতন্য। বৃন্দাবন দাস সম্পর্কে এই প্রশংসাবাণী করেছেন, আমরা সকলেই জানি। শ্রী চৈতন্য চরিতামৃতের ভূমিকা অংশে কৃষ্ণদাস কবিরাজ এই কথা জানাচ্ছেন। মুরারি গৃহে গৌরাঙ্গ যার মূর্তি প্রকাশ করেছিলেন, মৎস্যমূর্তি, কুর্মমূর্তি, বরাহমূর্তি, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর বরাহমূর্তি। ঠিক আছে, মধ্যখণ্ড থেকে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে। 9 নম্বর, শ্রীবাসের গৃহে নিত্যানন্দ যার পূজা করেছিল, বিষ্ণু পূজা, শ্রী পূজা, ব্যাস পূজা, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর ব্যাস পূজা। 10 নম্বর প্রশ্ন, জগাই মাথায় উদ্ধার ঘটনাটি রয়েছে চৈতন্য ভাগবতের যে খণ্ডে? ঠিক আছে, প্রশ্নের ধরনটা কিন্তু আমাদের এইভাবেও কিন্তু আসতে পারে, কোন খণ্ডে কোন অধ্যায় আমাদের এই প্রশ্নগুলো আসছে এটা কিন্তু আমাদের দেখতে হবে। জগাই মাথায় উদ্ধার ঘটনাটি রয়েছে মধ্যখণ্ডের 13 অধ্যায়। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, শ্রী গৌরাঙ্গের বৃহত্তক ও সন্ন্যাস গ্রহণের ঘটনাটি বর্ণিত হয়েছে মধ্যখণ্ডের 13 অধ্যায়, আদিখণ্ডের 9 অধ্যায়, মধ্যখণ্ডের 6বিংশতি অধ্যায়, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক। মধ্যখণ্ডের 6বিংশতি অধ্যায়। 12 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থে তৎকালীন যে কাশীরাজের ধ্বংস বিবরণ দেওয়া হয়েছে তার নাম কি? কাশীরাজ নরেন্দ্রনারায়ণ, কাশীরাজ সুদক্ষিণ, কাশীরাজ সুরসেন, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। অর্থাৎ চৈতন্য ভাগবতে আমরা অনেক ঐতিহাসিক ঘটনার কথাও যেমন পাচ্ছি, ঐতিহাসিক ব্যক্তিত্বের কথাও পাচ্ছি, এবং সেই অনুযায়ী যে কাশীরাজের ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে তিনি হচ্ছেন কাশীরাজ সুদক্ষিণ। 13 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। মধ্যখণ্ডে শ্রী নিত্যানন্দ মথুরা থেকে নবদ্বীপে এসে যার গৃহে অবস্থান করেন, বিজয় আচার্য, নন্দন আচার্য, হরিদাস আচার্য গৃহে, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর নন্দন আচার্যের গৃহে অবস্থান করেছিল শ্রী নিত্যানন্দ। যার মুখে ভাগবত শ্লোক শ্রবণে মহাপ্রভুর প্রেমাবেশ ঘটে তিনি হলেন নন্দনাচার্য, অদ্বৈত আচার্য, রত্নগর্ভ আচার্য, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। যার মুখে শ্লোক তো অনেকের মুখেই তিনি শুনেছেন মহাপ্রভু, কিন্তু কার মুখে শ্লোক শুনে প্রেমাবেশ ঘটেছিল মহাপ্রভুর, তিনি হচ্ছেন রত্নগর্ভ আচার্য। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রচুর তথ্য রয়েছে এবং তথ্যকোষ রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমাদের বের করতে হবে। তোমরা অবশ্যই, আমার মনে হয় তোমরা সচেতনভাবে সেগুলোকে বের করতে পারবে। 15 নম্বর প্রশ্ন, মহাপ্রভু উড়িষ্যার কটকে যে দেবতা দর্শন করেন, ননীগোপাল, সাক্ষীগোপাল, বালগোপাল, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর সাক্ষীগোপাল। 16 নম্বর প্রশ্ন, যে স্থানে বা যেখানে মহাপ্রভু শ্রীমন্দিরের ধ্বজা দর্শনে মূর্ছা গিয়েছিলেন, নয়নপুর, ফুলিয়া, কমলপুর, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর কমলপুর। 17 নম্বর প্রশ্ন, শিব মাহাত্ম্য বর্ণন রয়েছে যে খণ্ডের যে অধ্যায়, মধ্যখণ্ডের 15 অধ্যায়, অন্তখণ্ডের 4 অধ্যায়, আদিখণ্ডের 7 অধ্যায়, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অন্তখণ্ডের 4 অধ্যায়। 18 নম্বর প্রশ্ন, পানিহাটি গ্রামে মহাপ্রভুর যে দেবতার মন্দিরে আগমন ঘটে,
পানিহাটি গ্রামে গিয়ে মহাপ্রভু যে মন্দিরে প্রবেশ করেন বা যে মন্দিরে আসেন, নিজের কোনগুলিতে? শ্রী রাঘব মন্দির, শ্রী বিষ্ণু মন্দির, বজরংবলীর মন্দির, উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর শ্রী রাঘব মন্দির। 19 নম্বর প্রশ্ন, যে সরোবরে মহাপ্রভু রামকৃষ্ণ ও শ্রী গোবিন্দের জলকেলি দর্শন করেছিলেন? রাঘবেন্দ্র সরোবর, মাধবেন্দ্র সরোবর, নরেন্দ্র সরোবর, উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর নরেন্দ্র সরোবর। 20 নম্বর প্রশ্ন, একদম সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। মহাপ্রভুর প্রধান সন্ন্যাসী পার্ষদ হলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে মহাপ্রভুর প্রধান সন্ন্যাসী পার্ষদ হলেন স্বরূপ দামোদর, পরমানন্দ পুরী, শ্রী নিত্যানন্দ। এবার দেখো, এখানে যে মহাপ্রভুর সন্ন্যাসী পার্ষদের কথা বলা হয়েছে অন্তখণ্ডে আমরা পাই এটা, সেখানে স্বরূপ দামোদরের কথাও বলা হচ্ছে, আবার পরমানন্দ পুরীর কথাও বলা হচ্ছে। দুজনেই মহাপ্রভুর প্রধান সন্ন্যাসী পার্ষদদের মধ্যে দুজন রয়েছে। এবার বলাই হচ্ছে মহাপ্রভুর প্রধান দুজন সন্ন্যাসী পার্ষদ ছিলেন হচ্ছে স্বরূপ দামোদর এবং পরমানন্দ পুরী। এবং সেই অনুযায়ী এখানে যে প্রশ্নের উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো পড়তে হবে। যেহেতু বিহার স্টেটে এই ধরনের প্রশ্নগুলো আসছে, প্যাটার্নটা ঠিক এরকম মডেল প্রশ্ন তোমাদের সামনে রাখা হলো। এবং এখান থেকে কে বলতে পারে যে এখান থেকেও কিন্তু প্রশ্ন আমাদের কমন আসতে পারে। জাস্ট 20টা প্রশ্ন রাখা হলো, এরকম 200 প্রশ্ন হবে চৈতন্য ভাগবত থেকে। তোমরা কিন্তু অবশ্যই চৈতন্য ভাগবত তোমাদের মতো করে পড়বে। আমি যেভাবে চেষ্টা করেছি তোমার সামনে, সেইভাবে কিন্তু আশা করব যে এইভাবে তোমরা পড়াশোনাগুলো ঠিকঠাক করে করবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই যে অনেকেই তোমরা আমাকে টেলিগ্রাম করেছো, মেসেজ করেছো। এই মেসেজের মাধ্যমেই আমি জানতে পেরেছি যে তোমরা অনেকেই কোর্সে ভর্তি হতে চাইছিলে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের যে কোর্সটা ছিল সেটা অনেক দিন আগেই পূর্ণ হয়ে গেছে, জন্য আমি নতুন করে কাউকে নিয়ে এর জন্য দুঃখিত। আমাদের পিএসসির একটা কোর্স চলছে এবং পিএসসির পরীক্ষাটাও চলছে। তোমরা যদি চাও অবশ্যই সেখানেও যুক্ত হতে পারো। আমি এখানে স্ক্রিনে অবশ্যই সেই পোস্টারের ছবিটা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সমস্ত ডিটেলস নিয়ে পিএসসির জন্য কিন্তু তৈরি হতে পারো। পিএসসির প্রক্রিয়া কিন্তু হবে এবং সেটা কিন্তু খুব ভালোভাবেই হবে, এর মধ্যেই হবে, নোটিফিকেশান বেরোবে। ঠিক আছে, আমরা সেই জন্য খুব আগে থেকেই শুরু করছি এবং পুরো 1 বছরের একটা কোর্স। তাহলে এখানেই শেষ করছি আজকের আলোচনা। যদি তোমাদের আলোচনাটি থেকে কোনো উপকার লেগে থাকে বা ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলটিকে লাইক করো। ভিডিওটি লাইক করো যাতে আমার উৎসাহ বাড়ে পরবর্তীতে তোমাদের জন্য এরকম আরও ভিডিও আনার জন্য। বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার ব্যবস্থা করে দাও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, সুস্থ থেকো।